মেঘালয় ভ্রমণের আজ অন্তিম দিন। গতকাল পূর্ব খাসি পাহাড় থেকে আমরা চলে এসেছি পশ্চিম খাসি পাহাড়ের অপূর্ব মফাল্লুরে। চারিদিকে পাহাড় আর প্রাকৃতিকভাবে গঠিত কয়েকটি লেক, ঝর্ণা ও দারুণ প্রশান্তিতে ঘেরা এই জায়গাটিতে দিব্যি 2টি দিন সুন্দরভাবে কাটানো যায়। উচ্চতার কারণে মেঘালয়ের অন্যান্য জায়গাগুলির থেকে এখানে ঠান্ডাও বেশ বেশি। বেশ কয়েকটি দিন আমরা মেঘালয়তে ছিলাম। এমন শান্ত সুন্দর জায়গা খুব কমই পেয়েছি। এখান থেকে খানিকটা দূরেই রয়েছে এমন একটি ভূমিরূপ যেটি ঠিক যেন প্রকৃতির একটি বিস্ময়। এই লম্বা সফরে একটি বারের জন্য এমন ভূপ্রকৃতির দেখা কিন্তু আমরা পাইনি। এই সফরে আজ আমরা যাচ্ছি মেঘালয়ের সবথেকে বড় নদীর আইল্যান্ডের পথে, যেখানে একটি দুর্দান্ত ঝর্ণাও রয়েছে। পশ্চিম খাসি পাহাড়ের এই বিভিন্ন জায়গাগুলি আজ আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থাকুন। পশ্চিম খাসি পাহাড়ের মফাল্লুরের নাম আমরা ভীষণ শুনেছিলাম। সেই কারণেই গতকাল আমরা ঠিক করি ওখানেই রাত্রিবাস করব। কিন্তু সন্ধ্যার দিকে ঝমঝমে বৃষ্টিকে সাথে নিয়ে যখন মফাল্লুরে পৌঁছালাম, চারিদিক তখন মেঘে ঢেকে গেছে। সেই জন্যই আর বেশি দেরি না করে সকালের দিকে তাড়াতাড়ি উঠব বলে আমি আমার হোমস্টেতে আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই আমি মফাল্লুরকে দেখব বলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম, কারণ এদিকের খামখেয়ালি আবহাওয়ার কোনো ভরসা নেই। তবে আকাশে এখনো হালকা মেঘলা ভাব রয়েছে। সবুজ তৃণভূমির মধ্যে রঙিন ফুলের শোভা দারুণ ভালো লাগলো। আর এর অন্যদিকে রয়েছে প্রাকৃতিক লেক দিয়ে ঘেরা অল্প কয়েকটি হোমস্টে আর একটি চার্চ। সেই চার্চ থেকে অপূর্ব প্রার্থনার সুর দূর থেকে ভেসে আসছে। সুপ্রভাত। মেঘালয় ভ্রমণের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি মফাল্লুরে। এই হোমস্টেটাতে ছিলাম, এইটাই কেউ নেই দেখুন না। আর নিচেই নূরদা, মানে আমাদের যে ড্রাইভার দাদা, গাড়ি এখানে রেখে গেছে। কি ভালো লাগছে। আমি সকালবেলা যখন উঠেছি তখন দেখছি হালকা মেঘ, আর ওই দিকের আকাশটা হচ্ছে পূর্ব আকাশ, তখনটা লাল লাল হয়ে আছে। সকাল থেকে এসে আমার সাথে ফাজলামি করছে। দেখুন একটা বিস্তীর্ণ তৃণভূমি। এর সব থেকে উঁচু জায়গাতেই এখন আমি আছি, মানে এই এলাকার, যার জন্য মানে খালি চোখে চারদিকটা দেখা যাচ্ছে, মেঘ নিচে আর ঠান্ডা। রাত্রেবেলায় না যেহেতু টিন আছে, তো এই গ্যাপ দিয়ে সব হাওয়া এসেছে, হিটারটা দিয়েছিল বলে আর কষ্ট হয়নি। 2টো লেপ তাও গায়ে দিতে হয়েছে। যখন খুব শীতের সময় হবে বেশ ঠান্ডা হবে। তো এখানে আরও সব হোমস্টে আছে, নাম্বার তো আমি দেবো। আপনারা যদি বুকিং করেন তাহলে কিন্তু একটু চেক করে নেবেন। আমিও একটু দেখে ভালো দেখে আপনাদেরকে নম্বর দেওয়ার চেষ্টা করব। দেখেন না ওই দিকটা দেখুন, দেখলে হয়তো সকালে আরও ছিল, মেঘ সব নিচে। এটাই হচ্ছে এদের মানে পার্কিং। নিচ থেকে গাড়িগুলো আসে, সেখানে রাখে। সামনে ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্ট থেকে
দারুণ সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এখানে না প্রাকৃতিকভাবে অনেকগুলো লেক গড়ে উঠেছে, আর সেই জন্যই মানে এই জায়গাটায় মানে কি বলবো যেন আরো সৌন্দর্য বেড়ে গেছে বহুগুণ। আর মোটামুটি 5:30 নাগাদ আমি দেখছিলাম যে এখানের আশেপাশের যে মানুষ তারা উঠে গেছে। আমিও অনেক সকালে উঠেছিলাম সানরাইজ দেখবো বলে, কিন্তু মেঘলা ছিল তো তাই অতটা ভালো দেখতে পাইনি। এই যে সব গাছগুলো এখানে হয়ে আছে না, ঘাসগুলো হয়ে আছে, তা ফুল হয়েছে লাল, হলুদ, সাদা, গোলাপি। আর ক্যাকটাসের মতন কিছু গাছ হয়েছে, তাতেও না সাদা সাদা থোকা থোকা ফুল হয়েছে। আর এই যে আমি ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, ওইখানটায় ওই যেখানটা পাথরগুলো দেখছেন ওই অতটা হাঁটতে হবে। ও সকাল থেকে আমার সাথে পড়েছে, কি ভালো লাগছে ওকে, খুব সুন্দর দেখতে। কিচ্ছুর দরকার নেই জানেন তো, এখানের জায়গাগুলো এমনই, এখানে আপনার মানে ড্রোন দরকার নেই বা কিচ্ছু দরকার নেই, খালি চোখেই পয়েন্টগুলো এত ভালো। আজকে ছেড়ে চলে যাবো তো, মায়া লাগছে। আচ্ছা, আজকের পরিকল্পনা কি আছে? ট্রেন আছে আজকে রাত্রিবেলায় 8:10 কামাখ্যা থেকে, গুয়াহাটি থেকে নয়। তাই পশ্চিম দিক মানে অনেকটাই দূরেই আছি, আমাকে হাতে 5.5-6 ঘন্টা রাখতেই হবে স্টেশন পৌঁছানোর জন্য। তাই এখান থেকে সবার প্রথমে যাব মকিনরাম বলে একটা জায়গা আছে, অপূর্ব একটা জায়গা আছে যেখানে না অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়েছে এক অদ্ভুত ভাবে। তো সেটা দেখবো যদি ওয়েদার ভালো হয়। আর তারপর থেকে আরো পশ্চিমের দিকে ঢুকে যাব, নংস্টয়েনের কাছে দিকটা। তা ওই দিকটাতে একটা ঝর্ণা আছে, একটা ব্রিজ আছে, আর এই গতকাল আপনাদেরকে মারখাম নিয়ে গেছিলাম না, সেই মারখামের মতোই সুন্দর বেশ কিছু জায়গা আছে। তো সেগুলো মানে হাতে প্রধান জায়গা হিসাবে 4টে আছে, আর 1 ঘন্টা করে যদি ধরি পৌঁছাতে দূরত্ব, তাহলে 4 ঘন্টা তো যেতেই লাগবে। এই জায়গাটাতে আমি অনেকক্ষণ বসে আছি, ওখানে প্রেয়ার হচ্ছে চার্চে, আর ওইখানে মেঘগুলো এমন উঠছে, অদ্ভুত সুন্দর লাগছে ওই জায়গাটায়। মেঘগুলো না উঠছে, উঠে আবার দেখছি বসে যাচ্ছে, ওর বেশি আরও উঠছে না, শান্ত। আর ঘাসে বসে আছি তো, মানে বহুদিন পর সেই মাঠে একবার বসেছিলাম, তারপরে আর এই ঘাসে বসে আছি। এখানে না এই দুটো পাথরের মাঝখান দিয়ে নিচে যাওয়ার রাস্তা আছে, তো লেকের কাছটায় যাবো এখান থেকে। দারুণ সুন্দর এই রাস্তাটা।
মফাল্লুরে নিচের দিকে লেকের সামনে বেশ অনেকগুলি কটেজ ও গেস্ট হাউস আছে। আমার মনে হয় গ্রীষ্মকালে আমি যে হোমস্টেটিতে আছি সেটি ভালো হলেও শীতের সময় ছাদওয়ালা ঘরগুলিই ভালো হবে। ভালো করে সব কিছু জেনে বুঝে আপনারা এইখানে একটি দিন রাত্রিবাস নিশ্চয়ই করতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। এইখান থেকে কিছুটা নিচে আরও একটি পার্কিং আছে, সেখানেও রাত্রিবাসের সুব্যবস্থা আছে। এইখানের এই লেকগুলিতে বোটিংও করা যায়। মফাল্লুরের এই এলাকাগুলিতে একটি সুন্দর পদ্ধতিতে জল সংরক্ষণও করা হয়। এখানের বিভিন্ন অংশে এইভাবে অনেকগুলি করে পরিখা নির্মাণ করা হয়েছে, যেখানে বৃষ্টির জল জমা হয়। এর ফলে মাটির নিচে প্রাকৃতিকভাবে বিশুদ্ধ জল সঞ্চিত হতে থাকে, যার ফলে মাটি উর্বর থাকে এবং ইকোসিস্টেমও সুন্দরভাবে বজায় থাকে। আর ভারী বর্ষায় মাটির ক্ষয়রোধ হয়। এই জল সঞ্চয়ের কারণে নানান ক্ষুদ্র ক্ষুদ্র জীবও এখানে ভালোভাবে বাঁচতে পারে। এই জায়গাটিকে ছেড়ে যাবার আগে এখানে চার্চটিকে দেখার জন্য আমি একটু উপরের দিকে চড়াই করতে শুরু করলাম। সকালবেলায় না এখানে প্রেয়ার হচ্ছিল, তা আমি হাঁটতে হাঁটতে এলাম। চার্চটা কিন্তু ছোট, কিন্তু লোকেশনটা সুন্দর। আর এটায় প্রেয়ার করার সময় এটায় আওয়াজ হচ্ছিল। মানে এই জায়গাটা আমি ঘুরতে ঘুরতে মানে অনেকটা সময় আমার চলে গেল, আমি বুঝতেই পারিনি। আমি ওই একটু নিচে নামলাম, নেমে এইখানটায় এসেছি সবে মাত্র, দেখলাম 2 ঘন্টার মতো হয়ে গেল, 8:10। তাহলে বেরিয়ে পড়তে হবে এবার, না হলে তো আরো কিছু জায়গা আছে সেগুলো আর দেখতে পাবো না। এমন জায়গায় যদি থাকতেই হয় তাহলে মনে হয় কি যে কম করে পুরো একটা দিন থাকা উচিত। ওই উপরটায় যেতে হবে, ঘাসগুলো দিয়ে হাঁটছি, এত ভালো লাগছে। ব্যাগপত্র গুছিয়ে আমরা রওনা হলাম মকিনরাম ভিউ পয়েন্টের দিকে। দূরত্ব মাত্র 15 কিলোমিটার, ঘন্টা খানেকের মতো আমাদের সময় লাগবে। তারপর একটি ছোট্ট ট্রেক করে আমাদের ভিউ পয়েন্ট পৌঁছাতে হবে। ওই একই পথ দিয়েই আমরা ওয়েনিয়া ঝর্ণা দেখতে চলে যাব। ডংস্টয়েনের রাস্তা ধরে কিছুটা যাওয়ার পরই আমরা বাম দিকে গ্রামের রাস্তা ধরলাম। ভেবেছিলাম রাস্তাতেই সকালের ব্রেকফাস্ট করে নেব, তবে আজ রবিবার বলে এখানে সমস্ত দোকানপাট বন্ধ পেলাম। মেঘালয়ের বেশিরভাগ মানুষই খ্রিস্টধর্মী। প্রতি রবিবার এনারা চার্চে প্রার্থনার জন্য আসেন, সেই কারণেই এখানে সমস্ত দোকানপাট বন্ধ থাকে। রবিবার এখানে ছুটির দিন। মফাল্লুর থেকে নংস্টয়েনের যে রাস্তাটা যাওয়ার, সেই রাস্তাটা ধরেই কিছুটা আসার পর বাম দিকে আমরা এই রাস্তাটা ধরলাম। এই রাস্তাটাই নংকোহমের দিকে চলে যায়, এই রাস্তা দিয়ে ওয়েনিয়ার দিকে চলে যাওয়া যায়।
এই রাস্তাটা দিয়ে ওয়ারিল্যাংয়ের দিকে যাওয়া যায়, মানে ফেরার পথে ওয়ারিল্যাং করছি আমরা আজকে। আর এই রাস্তা দিয়ে মকিনরাম, এখান থেকে বেশি দূরত্ব নয়, ওই 6-7 কিলোমিটার। রাস্তাটা বেশ সুন্দর আছে, এই রাস্তায় গাড়ি সুন্দর চালানো যাবে। তো প্রথমে মকিনরাম, তারপরে ওয়ারিল্যাংয়ের দিকে চলে যাব। ওয়ারিল্যাংটা শেষে করছি। মকিনরাম থেকে আমরা ভাবছি যে আগে নংপোহমের দিকে চলে যাবো। ওর একদিকেই ঝর্ণা আছে আর একদিকে হচ্ছে আইল্যান্ড। এক একটা জায়গা দেখে মনে হচ্ছে যে মনে থেকে যায়। অনেক চার্চ আছে। মকাটন, এটা হচ্ছে মকাটন ভিলেজ। সব বন্ধ রবিবার বলে রে, আমরা খাবো কি? এই রাস্তাটা দিয়ে এসেছি, গাড়িটা এখানে রেখে দিলাম, রেখে দিয়ে এইবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখানে না যদি সুমো বা অন্য কোনো গাড়ি হতো না, জিমনি হতো বা কিছু, তাহলে না এখান থেকে যেতে পারতাম, কিন্তু এই ছোট গাড়ি নিয়ে রিস্ক হয়ে যাবে। এখান থেকে 1 কিলোমিটারের মতন একজন যাচ্ছিল, তাকে জিজ্ঞাসা করলাম। এটা এখন স্কোয়াশগুলো হয়ে আছে, সে ঝুলছে। আমার মনে হয় কি, যাদের হাতে সময় আছে তারা যদি এখানে একটু থেকে থেকে ঘোরে না, তাহলে যে কি অনুভূতি আর কি স্মৃতি নিয়ে বাড়ি যাবেন। উফ বাপরে, কি ভালো ভালো হয়েছে। একটা ট্রেক করলে ভালো লাগে। সেই গতকাল তো আমরা সেই এতে গিয়েছিলাম না, বুলস ট্রেকে, কি ভালো কি ভালো। এবার দেখুন, এই সবুজ চারদিকে সবুজ ধান জমি, তার মাঝখান দিয়ে হাঁটবো। তা এটা বেশি চড়াই নয়, মানে আমি দেখছি এরকম ঢেউ ঢেউ রাস্তা, বেশি চড়াই নয়, এমনি সমান রাস্তা। তবে একটু পয়েন্টে যেতে গেলে তো একটু উপরেই উঠতে হবে। সেখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। একটা নদী গেছে, নদীটা একটা এমন মানে একটা অপূর্ব একটা প্রকৃতির সৃষ্টি করেছে ওই নদীটা যাওয়ার জন্য, সে আর মানে বলে বোঝাতে পারবো না। আমরা 3 জন যাচ্ছি এই এখানের পুরো গ্রামের রাস্তা দিয়ে, ঘাস আর ধান জমির মাঝখান দিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর রাস্তাগুলো। দেখুন, একটা ধানগুলো না সবে বড় বড় হয়েছে, তো একটা গন্ধও আসছে ধানের। কিছু কিছু রাস্তা না ঠিক আছে, আবার কিছু কিছু রাস্তা এমনই হয়ে আছে যে গাড়ি ওঠানোটা খুব একটা মানে সুবিধার হবে না। সব ধানের জমি, আর এখানে একটা জলধারা বয়ে যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। দারুণ সুন্দর না, খুব সবুজ। মেঘালয়া দারুণ সবুজ, কিন্তু আমাদেরকে না এই পাহাড়েরই একটা যে কোনো একটা উপরে থেকে ওই ভিউটা দেখা যাবে। গুগল লোকেশন তো তাই দেখাচ্ছে। একজনকে জিজ্ঞাসাও করলাম, সেও বলল। গ্রামের মধ্যে দিয়ে আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করতে করতে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। রাস্তা খুব একটা চড়াই নয়, যাকেই জিজ্ঞাসা করছি বলছে আর 10 মিনিটের মতো। এইভাবেই চলতে চলতে প্রায় 20 মিনিটের মতন হেঁটে আমরা একটি উঁচু জায়গায় এসে পৌঁছালাম। এইবার দেখলাম রাস্তা শেষ হয়ে গেছে, সামনে জঙ্গলের মধ্যে একটি হালকা রাস্তা দেখা যাচ্ছে। স্থানীয় একজন মানুষকে বলতে তিনি আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নয় 3টি গাইডের ব্যবস্থা করে দিলেন। আর এই হলো সেই গাইডরা। আজকে রবিবার তো কেউ নেই, তাই এলাম কিছুটা চড়াই করে, তারপরে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তা আমি চিনতে পারছিলাম না বলে আমি ওখানে একজন স্থানীয় একজন ছিল, তাকে বললাম, বললো দাঁড়ান আমি 2 জনকে পাঠাচ্ছি। 2টো পুচকে পুচকে ছেলেকে আর ওনার মেয়েকে পাঠালো, আর একটা কুকুরকে পাঠালো। বলছে যান একটুখানি।
দেখে আসুন, সুন্দর নাকি? আমি একবার আমার ড্রোনটাকে উড়িয়ে দেখছিলাম, ভালো লাগলো, আমার একটু অন্যরকম লাগলো। মানে যে খুব আহামরি কিছু সেরকম আবার হবে না, আবার মানে এত ভালো লাগলো দেখে, তাই আমি ভাবলাম যাই। এবার আমি যেহেতু এইভাবে যাচ্ছি, আমার হয়তো একটা অন্য কোনো পয়েন্ট হয়তো মিস হতে পারে, যে ট্রেকিংয়ের জন্য যে এতটা আসতে হবে, আর সেটা আমি আইডিয়া করিনি। হয়তো আমার একটা জায়গা মিস গেলেও যেতে পারে। দেখা যাক, এখানে যদি আজকে দিনটা থাকতে পারতাম, ফেরা আছে না, তা হয়তো একটু দেরি হয়ে যাবে। আমার গাইডগুলোকে দেখাচ্ছি, আসুন। মকিন নামের এই ভিউ পয়েন্টটি পর্যটক মহলে অল্প পরিচিত। মাত্র বছর খানেক হলো এই ভিউ পয়েন্টের তৈরি করা হয়েছে। এখন বর্ষার দিক বলে জঙ্গলের ঘনত্ব বেশ বেশি, তবে যাওয়া আসায় তেমন কোনো কষ্ট নেই। শীতের দিকে আবার এসব জঙ্গল অনেক কমে আসে, তখন রাস্তা বেশ ফাঁকা হয়ে যায়। তবে এই সময়ে রাস্তার দুধারে এত ফুল গাছ দেখে আমাদের এই পথ দিয়ে হাঁটতে খুব ভালোই লাগছে। সময়ের সাথে সাথে আশা করি এই জায়গাটিরও বেশ ভালোই উন্নতি হবে। একটা সরু বাঁশের সেতু পেরিয়ে যখন আমরা ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম, আমাদের মাথা প্রায় ঘুরেই গেল। একবার ভাবছিলাম কি যে আসবো না, কি হবে এতটা জঙ্গল, তা জঙ্গলের মানে এমন নয় যে আমাকে পুরো নামতে হলো। এখানে একটা জায়গায় ওই পুচকেগুলোই নিয়ে আসলো। আমি মেন জঙ্গলের ট্রেকটা 15 মিনিটের, কিন্তু মানে বেশ ঘন জঙ্গল আছে, আরও বর্ষাকাল বলে এতটা আছে। যখন শীতের সময় যদি আপনারা আসেন তাহলে একটু কম জঙ্গল হবে, এত সবুজ তো তখন থাকবে না। এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে, আর পিছন থেকে ভিউটা দেখুন। যাদের একটু হাঁটুর সমস্যা বা কিছু আছে তারা একটু বুঝে সুঝে আসবেন, তবে মনে হয় না যে একদম আসা যাবে না, আসা যাবে। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে অশ্বক্ষুরাকৃতি যে হ্রদের মতন হয়েছে, তার গঠনটা দেখুন কেমন হয়েছে, পুরো হার্ট শেপের একটা হয়ে গেছে। আমি একটা জিনিস দেখলাম যে মানে মেঘালয়ের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো এমন নয় যে সেই ড্রোন উড়িয়েই সুন্দর লাগবে বা তেমন নয়। আপনি এখানে আসুন, চুপ করে বসুন, পাখির চোখে এই জায়গাটা দেখুন, 1 ঘন্টা আপনি বসুন, মন ভালো হয়ে যাবে। এইবার ফিরে যাচ্ছি। এই যে ব্রিজটা করেছে, এই ব্রিজটা না মরমর মরমর করছে কেমন, কিন্তু লোহার তার দিয়ে বাঁধা আছে। তা প্রথমে ভাবছিলাম যে হয়তো রিস্ক হয়ে যাবে, তাও দেখলাম না, অনেক মোটা মোটা লোহার তার দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু আরও মজবুত করা দরকার। আসলে ব্যাপারটা কি হয়েছে, মেঘালয়ের যে ট্যুরিজম আছে সেখান থেকে কিন্তু এই জায়গাটাকে প্রমোট করছে, কিন্তু এখনো প্রপার ইনফ্রাস্ট্রাকচার একটু করার, যেটা দুদিকে যদি হ্যান্ডেল করে দেয় তাহলে মানুষের পড়ার বা কোনো কিছু সমস্যা হবে না, কিন্তু সেটা করেনি। তারপরে এই যে 4টে বাঁশ দিয়েছে, বাঁশের পরে আর কিছু নেই, ওখানেও যদি একটু গার্ড বা কিছু দেয় তাহলে ভালো হয়। আর একটা বোর্ডও নেই, এত সুন্দর জায়গাটা, একটা যদি বোর্ড দেয় কত ভালো লাগে। এই দেখুন গাছে ফুল, অজস্র ফুল হয়ে আছে এরকম পুরো জায়গাটা না। মানে আমি এলাম
তো দুদিকে এরকম বেগুনি বেগুনি গোলাপি ফুল হয়ে আছে, আর তার মধ্যে দিয়ে আমি এলাম। ওই বাচ্চাগুলো আমাদেরকে নিয়ে এসেছিল, ওদেরকে তো আর খুঁজে পাচ্ছি না। ওরা মনে হয় চলে গেল নাকি। আমরা অনেকক্ষণ ছিলাম, ভালো লাগছিল। এখানে একটা দেখুন, হলুদ, কমলা আর লাল দুটো একসাথে। একটু চড়াই করেই উঠে এসেছি শেষের দিকটা, এবার নেমে যাবো। এবার আর চড়াইনি, এবার নামতে হবে, কিন্তু গাড়ি অবধি এখান থেকে পৌঁছাতে 30 মিনিট লাগবেই। এইবার চলে যাচ্ছি তো। আকাশটার রংটা দেখুন, এত নীল আকাশ খুব কম দেখা যায়। এইখানে যে বাড়িটা আছে না, এই বাড়িটাতেই আমি এসে বলছিলাম যে আমি তো আর বুঝতে পারছি না, এখান থেকে গিয়ে একটু জঙ্গলে ঢুকতে হবে। তা ওরা আমাকে নিয়ে গেল, ওই বাচ্চাগুলো। ওর বাবাটা ছিল, বললো আমি আমার মেয়েটাকে আর বাচ্চাটাকে পাঠাচ্ছি। তা আমি একটু চকলেট খাওয়ার জন্য ওদেরকে দুটো পয়সা দিলাম। আপনারা যদি এখানে আসেন তাহলে গুগল ম্যাপ আপনাদেরকে দেখিয়ে দেবে রাস্তাটা এতটা ঠিকঠাক। আর মাঝখানে না দেখবেন গুগল ম্যাপ একটু ঘুরিয়ে আনছে, কিন্তু সোজা গেলে আপনি অনেক তাড়াতাড়ি চলে আসবেন সেই জায়গাগুলো। গ্রামের যে মানুষরা আছে তাদেরকে শুধু ভিউ পয়েন্ট বললে তারা বুঝে যাবে। মকিনরাম জায়গাটার নাম, আমি লিখে দেবো। আর ভিউ পয়েন্ট কথাটা বললে এরা বোঝে, নাহলে তো বুঝতে চায় না। ইংরেজিটা ভালো বোঝে এখানে। ওই যে ওই বাচ্চাগুলোই আমাকে নিয়ে গেছিল। আকাশটা কি নীল, সেই জন্য আমি বলি একবার দেখাই আপনাদেরকে। এত নীল আকাশ তো আমাদের ওখানে দেখা যায় না। চলুন, 11:30। হ্যাঁ, তো 11:30 তো। আর একটাই জায়গা মনে হচ্ছে আজকে দেখতে পারবো। এই জায়গাটা দেখে মন ভরে গেল। এরকম ট্রেক, একটু হালকা হালকা ট্রেক আমার ভালো লাগে খুব। গাড়ি করে তো যাবই, একটু হালকা ট্রেক, মানে যারা অসুবিধা আছে তাদের জন্য আমি বলছি না, তবে যারা হাঁটতে একটু চান প্রকৃতির মধ্যে দিয়ে আসতে পারেন। না হলে গাড়ি করে ওয়েনিয়া ঝর্ণা, নংকুহুম, ওই যে জায়গাগুলো, রিভার আইল্যান্ডটা, তারপরে ওয়ারিল্যাং। আমি যদি এটা না আসতাম তাহলে মনে হয় আমার সবকটাই আজকে হয়ে যেত, কিন্তু এটা না আসলে আমি খুব মিস করতাম। আমি ওইখান থেকে যা দেখলাম, এরকম অশ্বপ্রাকৃতির হ্রদ, নিচে ঘোড়া চড়ছে, কেউ লোকও নেই, এমনি নিজেরাই চড়ছে। একটা অদ্ভুত, একদম অদ্ভুত একটা। এখান থেকে সমানই রাস্তা, এখান থেকে আপনার অসুবিধা হবে না। অসুবিধা হলে ওখান থেকে ওই বাচ্চাগুলোকে বলবেন। আস্তে আস্তে মনে হয় ডেভেলপ হয়ে যাবে আরো, দেখবেন এই জায়গাটা একটা সময় খুব পপুলার হবে। হ্যাঁ, গোটা মেঘালয়ে এরকম দৃশ্য কোথাও পাওয়া যায় না। দারুণ সুন্দর। পাহাড়ের উপর থেকে ঠিক যে নদীটিকে আমরা দেখছিলাম, সেই নদীটিকেই বাম পাশে রেখে আমরা রওনা হলাম ওয়েনিয়া ঝর্ণা দেখতে। সমতল থেকে এই নদীর সেই রূপ এখন আমরা ভাবতেই পারছি না। ওয়েনিয়া ঝর্ণার দূরত্ব এখান থেকে 25 কিলোমিটার, পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। এই নদীটিকে পার করে বাম দিকে আরও একটি রাস্তা চলে যায় ওয়ারিল্যাংয়ের দিকে। আজকে সারাদিন আমাদের খাওয়া হয়নি। আমরা খুব প্রাণপণে চেষ্টা করছি একটা খাবারের দোকান খোঁজার। একটা দোকান খোলা নেই, আজকে রবিবার তো। এখানে অনেক দোকান আছে, গোটা রাস্তাতেই প্রচুর দোকান, একটা দোকান খোলা নেই। ওই একটা দোকান খুলেছে, ওটা খুঁজে পেয়েছি। এখানে ঝালমুড়ি দিয়েছে 20 টাকার, আর এখানে চাউমিনও পেয়েছি, এটাও 20 টাকার চাউ। আর অনেক বিস্কুট ফিস্কুট যা ছিল আমরা কিনে খাচ্ছি, নাহলে কোনো আজকে উপায় নেই। মানে না খেয়ে, মানে এখন 12টা বেজে গেছে, আমরা না খেয়েই আছি, এরকম অবস্থা। এখান থেকে আর কিছুটা, মানে 20 মিনিট গেলে ঝর্ণায় চলে যাব, খেয়ে চলে যাব। এই দেখুন, এখানে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়েছে। এই রাস্তাটা গেছে নংখনুম আইল্যান্ডের দিকে, এখানে হোমস্টেও আছে থাকার। আর এই রাস্তাটা ঝর্ণার দিকে গেছে, এইটা। তো আপনারা যদি চান তাহলে আপনারা ঝর্ণার ওখান থেকে ট্রেক করে চলে যেতে পারেন আইল্যান্ড অবধি, না হলে আবার ঘুরে এতটা এসে আবার ওখান থেকে গাড়ির রাস্তা করে আইল্যান্ড অবধি চলে যাওয়া যায়। দুটো রাস্তার মাঝখান দিয়ে একটা ট্রেকিং এর রাস্তা আছে ঝর্ণার ওখান থেকে, সেখান দিয়েও যাওয়া যায়, কিন্তু সেটা ট্রেক করে যেতে হবে। সেটা অনেকটা শর্ট, এটা অনেকটা ঘুরে যেতে হবে। একটু তাড়াহুড়োর মধ্যেই
আমরা ওয়েনিয়া ঝর্ণার দিকে রওনা হলাম, কারণ আজকে আমাদের ফেরার ট্রেন ধরতে হবে। ওয়েনিয়া ঝর্ণা যাওয়ার এই পথটি বড় সুন্দর, ঢেউ খেলানো অপূর্ব ভূ প্রকৃতি দেখতে দেখতে আমরা ঝর্ণার দিকে যাচ্ছিলাম। এখান থেকে ঝর্ণা আর মাত্র 2 কিলোমিটার, কিন্তু একটি জায়গায় মানুষের ভিড় দেখে আমরা গাড়ি থামালাম। হায় রে, এতটা এসে বন্ধ? কি হল বন্ধ করছে এগুলা? আগত গেটত রখাব লাগে, লিখি দিব লাগে। ওলা ইমান দূর আহিতে বলে বন্ধ ওগুলা। এতটা কাছে এসে এখন এখানে বলছে যে ওয়েনিয়া ঝর্ণাটা বন্ধ আছে। তো আমাদের গভর্নমেন্টের নাকি মিটিং হয়েছে, সেই মিটিং অনুযায়ী বলছে যে 12 তারিখে খুলবে আবার। মানে এখান থেকে আর 2 কিলোমিটার ছিল, ওখানে এক ভদ্রলোক বসে আছে ওই টিলার উপরে, উনি হচ্ছেন এখানকার সিকিউরিটি। তো সবাই বলছে যে তাহলে হাই রোডের মুখটাতেই, যেখান থেকে মানুষ আসছে সেখানটাতেই লিখে দাও যে ওয়েনিয়া ঝর্ণা বন্ধ আছে, তাহলে শুধু শুধু মানুষ আসে না। তো আমি এখান থেকে চেষ্টা করলাম একটু হাইট থেকে ঝর্ণাটা দেখার, কিন্তু ঝর্ণাটা দেখা গেল না অতটা। আর এত দূর থেকে ছবি নেওয়াটা তো ওনাকে বলছিলাম, তো উনি বললো যে কালকেও মিটিং হয়েছে ওনাদের, তো খুলে দেবে। তার মানে ধরুন অক্টোবরের প্রথম থেকে খুলে দেবে আবার। জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, কেন বন্ধ? বলছে নাকি ফেমাস হয়ে গেছে, প্রচুর পর্যটক আসছে, তা মেনটেনেন্সের কাজ করছে যাতে সব পর্যটকদেরকে সুবিধা দিতে পারে। ঝর্ণা দেখতে না পারায় একটু মন খারাপ নিয়েই আমরা ফিরতি পথ ধরলাম। কিন্তু যখন এই পুরো সফরের কথা মনে এলো, তখন সেই মন খারাপ কোথায় যেন উড়ে গেল। আজ যদি আমরা এখানে রাত্রিবাস করতাম, তাহলে আমরা নিশ্চয়ই আইল্যান্ড ও ওয়ারিল্যাংয়ের দিকে যেতাম। ফেরার সময় শিলং নয়, মাইরাং হয়ে আমরা গুয়াহাটির রাস্তা ধরলাম। এতে শিলং হয়ে আর ঘুরে যেতে হলো না। ঝর্ণা থেকে গুয়াহাটি পৌঁছাতে আমাদের প্রায় 6 ঘন্টার মতন সময় লাগবে। এদিকে যাত্রা পথে এক দারুণ আয়োজন দেখে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। এক জায়গায় স্থানীয় মানুষেরা মাছ ধরার প্রতিযোগিতা করছেন। প্রায় 3000-এর মতন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায় অন্যান্য পুরস্কার তো আছেই, তবে যিনি প্রথম হবেন তাকে একটি গাড়ি পুরস্কার হিসাবে দেওয়া হবে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।